হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। রেলওয়ে অর্থাৎ আরআরবি গ্রুপ ডির জন্য তোমাদের জিকে মানে সায়েন্সের পার্টটা আর তার সাথে সাথে কারেন্ট অ্যাফেয়ার্স সেটা নিয়ে একটা ক্লাস অলরেডি হয়েছে, গতকাল তোমরা দেখেছো। আজকে আমাদের রেলওয়ে প্র্যাকটিস ক্লাস 2, যেখানে আমরা পিওইকিউ বেসড কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করব রেলওয়ে গ্রুপ ডি স্পেসিফিক। 6:30 থেকে প্রতিদিন এই ক্লাসটা তোমাদের হয়, শুধু মঙ্গলবার আর বৃহস্পতিবার সায়েন্সের ক্লাস হয়, বাদ বাকি দিনগুলোতে এই ক্লাসটা তোমাদের রেগুলার হয়। তোমরা এটা একটা আলাদা প্লেলিস্টও পেয়ে যাবে, রেল আরআরবি গ্রুপ ডি 2026। তো এই প্লেলিস্টটা তোমরা সেভ করে রাখো, যাতে করে প্রত্যেকটা ক্লাস তোমরা করতে পারো। আজকের প্রথম প্রশ্ন আমাদের খুব গুরুত্বপূর্ণ, এবং আমি প্রথম প্রশ্নটা তোমাদের একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দিয়েই করেছি। তোমরা যারা যারা রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স ফলো করো বা আমাদের প্র্যাকটিস ক্লাসগুলো ফলো করো, বুঝতে পারবে এই প্রশ্নটা তোমাদেরকে কিন্তু আমি বহুবার করিয়েছি। এটা 3 ডিসেম্বর 2025-এ রেলওয়ে গ্রুপ ডিতে সেকেন্ড শিফটে এসেছিল। 2025 সালে কোন কন্নড় ছোট গল্প সংকলনটা প্রথমবার আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছে? এনটিপিসিতেও এটা এসেছে, রেলওয়ে গ্রুপ ডিতেও এটা এসেছে, এবং আবারও আসতে পারে। হার্ট ল্যাম্প মানে সিলেক্টেড স্টোরিজ বলে যে বইটা, এটা হচ্ছে তোমার কার লেখা? বানু মুস্তাক। এনার ছোট গল্প হার্ট ল্যাম্প। এটা কন্নড় ভাষায় তোমার দীপা নামে লেখা, হৃদয় দীপা নামে লেখা, যেটাকে মানে ইংরাজিতে অনুবাদ করেছেন দীপা বস্তি ইংরাজিতে অনুবাদ করেছেন। ওকে, এরপর 2025 সালের মার্চ মাসের তথ্য অনুযায়ী ভারতের কত শতাংশ এলাকা ভূমিকম্প প্রবণ, আর্থকুইক প্রবণ? দেখো, আমাদের ভারতে মোট 4টে ভূমিকম্প জোন আগে ছিল। জোন 1, জোন 2, জোন 3, জোন 4 অ্যান্ড জোন 5। এটাকে 2025-এ যে BIS অর্থাৎ ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস প্রথমবারের মতো নতুন একটা জোন যুক্ত করেছে, যেটা হচ্ছে জোন 6। তোমরা আগের বারে ব্যাচে পড়েছিলে 4টে জোন, এখন তোমাদেরকে এই 5টা জোনের কথা পড়তে হবে। জোন 6 অন্তর্ভুক্ত করা হয়েছে, এবং এইটা ঝুঁকিপূর্ণ, সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন। এটাও মনে রাখবে, এইটা হচ্ছে সবচেয়ে ঝুঁকিপূর্ণ জোন, সব থেকে রিস্কি। পুরো যে আমাদের হিমালয় অঞ্চল সেটা এই জোনের মধ্যে রয়েছে। ভারতের প্রায় 61% ভূখণ্ডে, মানে আমাদের যে ভূখণ্ড রয়েছে তার মধ্যে 61% এখন এই মাঝারি বা উচ্চ ঝুঁকিপূর্ণ অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত। আগে ছিল 59%, আর সেই জন্য আমাদের এখানে 59% হবে, এখানে 61% নেই। আর দেশের আমাদের 75% মানুষ এখন ভূমিকম্প প্রবণ এলাকাতে বসবাস করেন। পরের প্রশ্নে যাবার আগে বলে দিই, এরকম ভাবেই প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস তোমরা রেলওয়ে গ্রুপ ডি অ্যান্ড এনটিপিসির জন্য মানে যে ব্যাচ আমাদের বুলেট 2.0 এটাতে যুক্ত হতে পারো। এখানে তোমাদের টেস্ট সিরিজ প্লাস সমস্ত প্রিভিয়াস ইয়ার এনটিপিসি গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট, রেলওয়ে গ্রুপ ডি সাবজেক্ট ওয়াইজও তোমরা বাংলাতে এখানে পেয়ে যাবে। এবং তোমাদের এখানে চ্যাপ্টার ওয়াইজ, সাবজেক্ট ওয়াইজ ক্লাস চলছে, এখন কম্পিউটার চলছে রানিং। নেক্সট বারের এনটিপিসি বা রেলওয়ে গ্রুপ ডির জন্য তোমরা এটাতে চোখ বুঝে জয়েন করতে পারো। এছাড়াও আমাদের রেকর্ডেড ব্যাচও আছে, এটা লাইভ চলছে, রেকর্ডেড ব্যাচও তোমরা পাবে। তার জন্য এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যোগাযোগ করতে পারো। পরের প্রশ্ন আমাদের, কোষ প্রাচীরের মূল কাজ কি? কোষ প্রাচীরের মূল কাজ কি হবে? একটি কোষকে আকার আর দৃঢ়তা প্রদান করে। কোষ প্রাচীর কিন্তু আমাদের শুধুমাত্র উদ্ভিদ কোষেই থাকে, প্রাণী কোষে কিন্তু থাকে না। সেলুলোজ দ্বারা তৈরি হয় কোষ প্রাচীর। তো
তো তার মূল কাজ একটা কোষকে আকার আর দৃঢ়তা প্রদান করা। 2025 সালের জুন মাসে কোন ট্রফিটির নাম পরিবর্তন করে অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি রাখা হয়েছে? এটা তোমাদেরকে দেখিয়েছিলাম আমি প্রিভিয়াস ইয়ার জিকে অ্যানালিসিস ভিডিওতে, যেটা 3 ডিসেম্বর তোমাদের এসেছিল। খুব গুরুত্বপূর্ণ, অনেকবার রিপিট হয়েছে, 3বার 4বার। টেস্ট সিরিজ ট্রফি। এই টেস্ট সিরিজ ট্রফিটার নাম পরিবর্তন করে রাখা হয়েছিল অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। মানুষের যৌন প্রজনন নারীর যোনিতে বিদ্যমান শুক্রাণুর প্রবর্তনের সাথে জড়িত। নিষিক্তকরণ কোথায় ঘটে? এটা ঘটে কোথায়? ফ্যালোপিয়ান টিউবে। এর মধ্যে শুক্রাণু আর ডিম্বাণু একসাথে মিলিত হয় এবং একটা একক কোষ তৈরি করে। শুক্রাণু আর ডিম্বাণু মিশে, যেটাকে বলা হয় কি? জাইগোট। এখানে মরুলা, যেটা এখানে জাইগোটটা ফ্যালোপিয়ান টিউব দিয়ে জরায়ুর দিকে নামতে থাকে এবং বিভাজিত হয়ে একটা নিরেট কোষপুঞ্জ তৈরি করে, যার নাম মরুলা। মরুলাটা যখন জরায়ুতে পৌঁছায় তখন এটা ফাঁপা একটা কোষপুঞ্জে আবার পরিণত হয়, যেটাকে বলা হয় ব্লাস্টোসিস। জরায়ুর দেয়ালে গেঁথে যায়, ইমপ্লিমেন্টেশন হয় এটা। এরপরে 2025 সালের এপ্রিল মাসে কোন দেশ ষষ্ঠ বিমস্টেক শীর্ষ সম্মেলনের আয়োজন করেছিল? এবারে থিমটা কি ছিল সেটাও দেখে নাও, খুব ইম্পর্টেন্ট। বিমস্টেক প্রসপেরাস, রেজিলিয়েন্ট অ্যান্ড ওপেন। এটা ছিল 2025-এর বিমস্টেকের এই সম্মেলনের থিম। থাইল্যান্ডে হয়েছিল। বিমস্টেকের চেয়ারম্যান থাইল্যান্ড ছিল, কিন্তু এখানে আমাদের নরেন্দ্র মোদী অংশ নিয়েছিলেন। পরবর্তীতে আবার এটা চেঞ্জ হবে। যাই হোক, এখানে আর একটা জিনিস দেখে রাখো, এটা হচ্ছে বিমস্টেকের ফুল ফর্মটা। বিমস্টেকের ফুল ফর্ম কি? বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। ঠিক আছে, নেক্সট আর একটা জিনিস আমি এখানে বলে দেব। 1997 এটা প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশের ঢাকাতে সেক্রেটারিয়েট 7টা মেম্বারশিপ মেম্বার রয়েছে: বাংলাদেশ, ভুটান, ইন্ডিয়া, মায়ানমার, নেপাল, শ্রীলঙ্কা আর থাইল্যান্ড। ওকে, তারপরে ড্যাশ স্কটিশ চিকিৎসক ড্যানিয়েল রাদারফোর্ড 1772 সালে আবিষ্কার করেছিলেন? হিলিয়াম, হাইড্রোজেন, ক্লোরিন, নাইট্রোজেন, কোনটা? ড্যানিয়েল রাদারফোর্ড নাইট্রোজেন আবিষ্কার করেছিলেন 1772-এ। নাইট্রোজেনের পারমাণবিক ক্রমাঙ্ক কত? 7। আর নাইট্রোজেন এই নামটা, এই যে নাইট্রোজেন নামটা, ঠিক আছে, এইটা ফরাসি রসায়নবিদ একজন ছিলেন যার নাম হচ্ছে জিন আন্তোইন ক্লোড চ্যাপ্টাল। ইনি 1790 সালে এটা প্রকাশ করেছিলেন, প্রস্তাব দিয়েছিলেন, আর সেটাকে প্রথম আবিষ্কার করেছিলেন কিন্তু আমাদের এই ড্যানিয়েল রাদারফোর্ড। এরপরে 17ই ডিসেম্বর 2024-এ ভারতের 17তম লোকসভায় কোন সংবিধান সংশোধনী বিলটি পাশ হয়েছে? আমি এই বিল রিলেটেড আপডেট নিয়ে তোমাদের সকাল 9টার ক্লাসে একটা ভিডিও দেব, রেডি করছি, যেগুলো তোমাদের রেলের পরীক্ষাতে খুব এসেছে আগের বারে। তো এটা আমাদের 129তম 129th অ্যামেন্ডমেন্ট বিল, যেটা 17তম লোকসভায় পাশ হয়েছিল 17 ডিসেম্বর 2024-এ। কি নিয়ে? এক দেশ এক ভোট। খুব গুরুত্বপূর্ণ। এটা নিয়ে অন্যান্য অনেক প্রশ্ন কিন্তু তোমাদের এসেছে। আমি সেই রিলেটেড একটা প্রশ্ন এখানে তোমাদের দিয়েছি, এটা জানানোর জন্য।
সংবিধানের 83, তারপর 172, 327, এইগুলো সব সংশোধন করে নতুন একটা ধারা 82A যুক্ত করার প্রস্তাব দিয়েছে এই বিলটা। এরপর 0.8 ভোল্টের বিভব পার্থক্য জুড়ে 1.6 কুলম্বের আধান সরানোর জন্য কৃতকার্য কত জুল কৃতকার্য হবে? খুব সহজ, আমাদের একটা ফর্মুলা আছে, এটা তার সাহায্যে এটা করা যাবে। সেটা হচ্ছে V = W/Q। তো এখানে আমাদেরকে কৃতকার্য বার করতে হবে, মানে W বার করতে হবে। তাহলে এখানে বিভব পার্থক্য আর কি হয়ে যাবে, কতটা আধান রয়েছে। W মানে আমাদেরকে কৃতকার্য, V মানে হচ্ছে বিভব পার্থক্য, আর Q মানে হচ্ছে আধান। তো এই ফর্মুলাটা ইউজ করো। তাহলে কৃতকার্য ইকুয়ালস টু আমাদের V এর জায়গায় 0.8 বসিয়ে দাও, আর Q এর জায়গায় 1.6 বসিয়ে দাও। কত হচ্ছে? 8/128, এখান থেকে দুটো দশমিক। তো এই জুল আমাদের কারেক্ট আনসার হবে। দেখো, শুধু যদি দুটোকে আমরা গুণ করে দিই তাহলেই এর উত্তর পেয়ে যাব। ওকে, 1.28 জুল। তো এরকম ছোট ছোট ফর্মুলা দিয়েই রেলওয়ে গ্রুপ ডিতে তোমাদের অঙ্ক আসে বা এসেছে। তোমরা এই রকম অঙ্কগুলোই প্র্যাকটিস করে যাও। এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের পরমাণু ব্যাচে রয়েছে এই ধরনের সমস্ত অঙ্ক, সমস্ত টাইপ আলোচনা করা আছে, বা বুলেট ব্যাচে রয়েছে। রেলওয়ে গ্রুপ ডির যে পুরানো ব্যাচ সেখানেও তোমাদের রয়েছে, আর নতুন বুলেট 2.0 যে ব্যাচটা হচ্ছে সেখানেও তোমাদের এগুলো করানো চলছে লাইভ। তো এগুলো তোমরা যুক্ত হতে পারো। আচ্ছা, এবারে চলে আসো, হাওয়া মহল প্রাসাদ কোথায় রয়েছে? হাওয়া মহল মানে হচ্ছে, এটাকে আর একটা নামও বলা হয় বায়ু প্রাসাদ। ঠিক আছে, এটা রয়েছে তোমার কোথায়? জয়পুরে। এটা কে তৈরি করেছিল? 1799 সালে মহারাজা সওয়াই প্রতাপ সিং এটাকে নির্মাণ করেছিলেন, যিনি জয়পুরের প্রতিষ্ঠাতা ছিলেন, এবং এটার স্থপতি ছিলেন চাঁদ ওস্তাদ। নেক্সট, সম্প্রতি কোন রাজ্য সরকার রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে? রথ সপ্তমীকে রাজ্য উৎসব হিসাবে ঘোষণা করেছে কোন রাজ্য সরকার? অন্ধ্রপ্রদেশ। তারপরে প্রাথমিক চিকিৎসা বাক্সে, প্রাইমারি যে বক্স থাকে, একটা সাধারণ ওষুধ হলো ইবুপ্রোফেন। এই ইবুপ্রোফেন কখন নেওয়া উচিত? এটা ব্যথা, জ্বর আর প্রদাহের চিকিৎসার জন্য ইবুপ্রোফেন নেওয়া উচিত। প্রাথমিক চিকিৎসার জন্য এটা দিতে হয়। এটা হচ্ছে একটা NSAID, অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ, যেটা ওষুধ বা ব্যথা, জ্বর, প্রদাহ এগুলো চিকিৎসার জন্য ব্যবহার করা হয়। এবং এটা 1961 সালে স্টুয়ার্ট অ্যাডামস নামের একজন আবিষ্কার করেছিলেন। স্টুয়ার্ট অ্যাডামস। এর পরের প্রশ্ন, জাইলেম কলার কোন উপাদানগুলি আন্তঃসংযুক্ত জল পরিবাহী চ্যানেল গঠন করে? জাইলেম কলার কোন উপাদানগুলি আন্তঃসংযুক্ত জল পরিবাহী চ্যানেল গঠন করে? বাহিকা এবং ট্রাকিড। পুরুষ বিভাগে ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপ কে জিতেছে? নদীর বেগ, আব্দুসাত্তর পর এই ভালোদার মুরজিন রাশিয়ান দাবা গ্র্যান্ডমাস্টার রয়েছেন। আর একজনের নাম বললাম, ওটাও মনে রাখবে। নদীর বেগ আব্দুসাত্তর ভের। ঠিক আছে, ইনি কিন্তু এর আগে রাশিয়ান গ্র্যান্ডমাস্টার ছিলেন, ইনিও রাশিয়ার ভালোদার মুরজিন দ্বিতীয় কনিষ্ঠ ফাইড ওয়ার্ল্ড র্যাপিড চেস চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছিলেন। এরপর একটি বস্তুকে একটি অবতল দর্পণের সামনে অসীম দূরত্বে স্থাপন করা হয়। এর প্রতিবিম্বের জন্য নিম্নলিখিতর মধ্যে কোনটি সঠিক?
অবতল দর্পণ বলেছে, অর্থাৎ আমাদের এই রকম ধরনের একটা দর্পণ, ঠিক আছে, যে দর্পণে বলেছে অসীম দূরত্বে স্থাপন করা হয় কোন একটা বস্তুকে, তো সেখান থেকে আমাদের প্যারালাল রে আসে অসীম দূরত্ব থেকে, তো সেটা অবশ্যই এসে কোথায় ঠিকবে, ফোকাস বিন্দুতে ঠিকবে। ফোকাস বিন্দুতে একটা সৎ এবং অবশীর্ষ প্রতিবিম্ব গঠন করবে, এইটা হচ্ছে আমাদের ফোকাস বিন্দু, তো এখানে গঠন করবে। এরপরে একটি উত্তল দর্পণে প্রধান ফোকাস ড্যাশ অবস্থিত, কোথায় অবস্থিত, একটা উত্তল দর্পণের কথা বলেছে আমার, একটা উত্তল দর্পণে দেখো অবতল দর্পণটা অ্যাকচুয়ালি আমাদের সরি উত্তল দর্পণ, হ্যাঁ উত্তল দর্পণ আমাদের এইভাবে বলা হয়। তো উত্তল দর্পণে আমাদের কি হচ্ছে, দর্পণের পিছনে, দর্পণের যে পিছনে এখানে আমাদের হবে উত্তল দর্পণের প্রধান ফোকাস, মানে এখান থেকে যখন প্যারালাল রে আসে তখন এটা কি হয়, এদিক থেকে বেরিয়ে যায়, তো সেটা যদি আমরা এখানে অ্যাড করি এরকম ফোকাসে গিয়ে যুক্ত হয়, সেটা হচ্ছে আমাদের কি উত্তল দর্পণে ফোকাস, ওই জন্য দর্পণের পিছনের দিকে বলা হয়। এরপরে 2025 সালের জুলাই মাসে সিঙ্গাপুরে সিমবেক্স, সিঙ্গাপুর ইন্ডিয়া মেরিটাইম বাইল্যাটারাল এক্সারসাইজের কততম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল, 32তম সংস্করণ অনুষ্ঠিত হয়েছিল। এটা ভারত আর সিঙ্গাপুরের যে নৌবাহিনীর মধ্যে এটা হয়েছিল, আর 2025-এ যেটা হয়েছে এটা হচ্ছে তোমার 32তম সংস্করণ, ঠিক আছে। এর সি ফেজ যেটা সেটা 2 আগস্ট নাগাদ হয়েছিল সিঙ্গাপুরে, ঠিক আছে, চাঙ্গি নৌঘাটিতে, আর তার পরবর্তীটা আমাদের দিল্লিতে হয়েছিল, ঠিক আছে। এখানে আমাদের আইএনএস দিল্লি, সাতপুরা, শক্তি কীর্তন এগুলো সব অংশগ্রহণ করেছিল। এরপরে হাইড্রার মুকুল বিকাশের প্রক্রিয়া সম্পর্কে নিম্নলিখিত কোনটি সত্য, মুকুল মানে হচ্ছে বার্ড, যেটা হাইড্রার যে বার্ড ডেভেলপমেন্ট প্রক্রিয়া, এটা একটা নির্দিষ্ট স্থানে কোষ বিভাজন হয়। তারপরে কিছু তড়িৎ বহনকারী বৈদ্যুতিক সার্কিটের দুটি বিন্দুর মধ্যে বৈদ্যুতিক ড্যাশ হলো একটি ইউনিট চার্জকে এক বিন্দু থেকে অন্য বিন্দুতে সরানোর জন্য কাজ করা, তাকে আমরা কি বলি, বাদ-বিভব পার্থক্য। এরপরে 500 কেজি ভরের একটি গাড়ির গতিশক্তি 64 কিলোজুল, এর বেগ নির্ণয় করতে বলা হচ্ছে মিটার পার সেকেন্ড। গতিশক্তি দিয়ে প্রচুর প্রশ্ন তোমাদের পরীক্ষায় এসেছে রেলওয়ে গ্রুপ ডিতে। কাইনেটিক এনার্জির ফর্মুলা কি আমাদের, হাফ এম ভি স্কোয়ার, ঠিক আছে। এম মানে ভর, আর ভি মানে হচ্ছে গতিবেগ, আর কে মানে হচ্ছে কাইনেটিক এনার্জি। তো তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে যে 64 জুল, অর্থাৎ কাইনেটিক এনার্জির ভ্যালুটা তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। কিলো জুল বলেছে যেহেতু এটা কিলো জুল যেহেতু বলেছে, এটাকে আমাদের জুলে করে নিতে হবে, কনভার্সন দরকার, ইউনিটগুলো সেম না করলে অঙ্ক কিন্তু ভুল হবে। 64 ইন্টু 10⁻³ তাহলে 3 জুল আমাদের এখানে হয়ে গেল। এবার গতিসূত্রের ফর্মুলাতে এটাকে তোমাদেরকে বসাতে হবে, তাহলে 64 কাইনেটিক এনার্জির জায়গায় আমি 64 ইন্টু 10⁻³ যদি বসাই, এখানে হাফ, এম এর জায়গায় কি 500 কেজি, তো আমি এখানে 500 কেজি করে দেব, আর ভি স্কোয়ারটা আমাকে অ্যাকচুয়ালি বার করতে হবে। তাহলে ভি স্কোয়ার যদি আমরা বার করতে চাই আমাদের কি হবে, দেখো এখানে 10⁻³ মানে আমার এখানে কত 1000, তার মানে 500কে কাটলে এখানে 2 আসে, তার মানে 64 ইন্টু 2, তাই তো, সরি 4, তো আমরা ভি ইকুয়ালস টু এখান থেকে কত পাবো, 16 পাচ্ছি, 8 আর 4 16 মিটার পার সেকেন্ড আমার এখানে তাহলে কারেক্ট আনসার হয়ে যাবে, অপশন এ। নেক্সট, 14 জুন 2025 তারিখে কমলেশ পাসওয়ান কোন শহরে গরুর এরোস্পেসের নতুন এগ্রি ড্রোন ইন্ডিজেনাইজেশন ফ্যাসিলিটি উদ্বোধন করেছেন,
ইনি কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন প্রতিমন্ত্রী আমাদের শ্রী কমলেশ পাসওয়ান। ঠিক আছে, তো ইনি জুন মাসে করেছিলেন চেন্নাইয়ে। জুন মাসে আমি দেখো তোমাদের এই যেহেতু পরীক্ষাটা মোটামুটি জুন জুলাই করে হবে, আমি কিন্তু 2025-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স আর 2026-এর সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্স এই প্র্যাকটিস ক্লাসগুলোতে আলোচনা করব, একদম যে লেভেলে তোমাদের আরআরবি গ্রুপ ডিতে এসেছে। তো সেই অনুযায়ী যেগুলো যেগুলো বলছি সেগুলো খুব ভালো করে করবে। এগুলো আমি এলোপাথারি তোমাদের দিচ্ছি না, যেরকম ভাবে রেলওয়ে গ্রুপ ডিতে প্রশ্ন এসেছে ঠিক তার আশেপাশে প্রশ্ন তোমাদেরকে আমি দেওয়ার চেষ্টা করছি, যাতে তোমরা ম্যাক্সিমাম স্কোর করতে পারো এই কারেন্ট অ্যাফেয়ার্স এর টপিকটা থেকে। তো যাই হোক, এটা আমাদের হয়ে যাবে চেন্নাই। এরপরে 2025 সালের এপ্রিলে টেস্ট ক্রিকেটে 704টি উইকেট নিয়ে অবসর গ্রহণ করা কোন ইংরেজ ফাস্ট বোলারকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল? এটাও তোমাদের আমি সকাল 6টার কারেন্ট অ্যাফেয়ার্স সেগুলো সবকটা আলোচনা করেছিলাম। কি হবে? জেমস অ্যান্ডারসন, এনাকে নাইটহুড উপাধি দেওয়া হয়েছিল। এটা তোমাদের অলরেডি এসেছে 3 ডিসেম্বরের শিফটে গিয়ে দেখো তোমরা, এই প্রশ্ন তোমরা দেখতে পাবে আরআরবি গ্রুপ ডিতে এসেছে। তারপর 2025 সালের জুলাই মাসে গ্রামীণ উন্নয়ন মন্ত্রক সবার জন্য বীমা লক্ষ্য পূরণে জীবন বীমা নিগম বা এলআইসি এর সাথে কোন সাল পর্যন্ত অংশীদারিত্বে প্রবেশ করেছে? পার্টনারশিপে। কত সাল পর্যন্ত করেছে এটাও মনে রাখবে, 2047। আমি কিন্তু এগুলো সব পড়িয়েছি তোমাদেরকে। দেখো, বীমা সখী প্রকল্প, গ্রামীণ ক্ষমতায়ের যে নতুন আমাদের বীমা সবার জন্য বীমা, সেটার নাম হচ্ছে কি বীমা সখী প্রকল্প। গ্রামীণ ক্ষমতায়নের জন্য নতুন দিগন্ত একটা, এটা যেখানে কেন্দ্রীয় গ্রামীণ উন্নয়ন মন্ত্রক আর এলআইসি হচ্ছে মানে পার্টনারশিপ করে করেছে, কোঅপারেশন করে। যেখানে লক্ষ্যটাই ছিল এটা, এই যে সবার জন্য শিক্ষা, সবার জন্য বীমা, 2047-এর মধ্যে সবার জন্য বীমা, এই বীমা সখী প্রকল্পের এটাই লক্ষ্য ছিল। ঠিক আছে, এরপর চলে আসবো প্রবীণ কুমার, যিনি 2025 সালের জানুয়ারি মাসে খেলরত্ন পুরস্কারে ভূষিত হয়েছেন, তিনি কোন খেলার সাথে যুক্ত? 2025 সালে জানুয়ারি মাসে খেলরত্ন পুরস্কারে কে ভূষিত হয়েছেন? প্রবীণ কুমার। ইনি কোন খেলার সাথে যুক্ত? প্যারা অ্যাথলেটিক্স। যারা যে পুরস্কার পেয়েছে, বিশেষ করে আমাদের জাতীয় ক্রীড়া পুরস্কার, সবকটা মনে রাখবে কে কোন খেলার সাথে যুক্ত বা কে কোন ফিল্ডের সাথে যুক্ত। হরমিনপ্রীত সিং হকি, প্রবীণ কুমার প্যারা অ্যাথলেট। ঠিক আছে, ডোমরাজু গুকেশ দাবা, মানু ভাকর ক্রীড়া শুটার। এই সবকটাই তোমাদের আসতে পারে, তার মধ্যে প্রবীণ কুমারটা এসেছে। আচ্ছা, মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, এটা হচ্ছে আগে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার নামে পরিচিত ছিল। ভারতের প্রজাতন্ত্রের সর্বোচ্চ অসামরিক ক্রীড়া সম্মান। এই পুরস্কারটা দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর নামে করা হয়েছিল। ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য প্রত্যেক বছর এই পুরস্কারটা দেওয়া হয়। মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার একটা পদক, একটা মানপত্র থাকে, আর নির্দিষ্ট পরিমাণ কিছু আর্থিক পুরস্কার থাকে। 25 লাখ টাকা পুরস্কার মূল্য এই পুরস্কারের। এটা 1991-92 সাল থেকে দেওয়া স্টার্ট হয়েছিল। বিশ্বনাথন আনন্দ 1991-92-তে, যিনি চেস প্লেয়ার, তিনি প্রথম এই অ্যাওয়ার্ডটা পেয়েছিলেন, খুব ইম্পর্টেন্ট। আর প্রথম মহিলা হিসাবে পেয়েছিলেন কর্ণম মালেশ্বরী, যিনি একজন ওয়েট লিফটার, 1994-95। আর সব থেকে ইয়ংগেস্ট এখনো পর্যন্ত পেয়েছেন অভিনব বিন্দ্রা, 2001 সালে 18 বছর বয়সে তিনি পেয়েছিলেন। এরপরে কোন সিনেমাটি ভারতের অফিসিয়াল অস্কার এন্ট্রি ছিল কিন্তু মনোনীত হয়নি? ভারতের অফিসিয়াল অস্কার এন্ট্রি ছিল কিন্তু মনোনীত হয়নি, অথচ 2025 সালের মার্চ মাসে 10টা আইফা পুরস্কার জিতেছে। সরি, লাপাতা লেডিস 10টা আইফা পুরস্কার জিতেছে। এটা পরিচালনা কে করেছে সেটা তোমরা দেখে রাখবে। পরিচালনা করেছিলেন কিরণ রাও। কিরণ রাও এটাকে পরিচালনা করেছিলেন। কেমন? তারপরে চলে আসবো আমাদের খাদ্য তালিকায় কফি, পালং শাক, পেঁয়াজ এবং চা আমাদের খাদ্য হিসাবে নিম্নলিখিত কোন উপাদানের যোগান দেয়? ফ্লোরাইড, ক্লোরাইড, আয়োডিন নাকি সোডিয়াম?
এটা অ্যাকচুয়ালি ফ্লোরাইড মানে এফ এর যোগান দেয়। ফ্লোরাইড দুর্বল বেশ হিসাবে শ্রেণীবদ্ধ করা হয় কারণ শুধুমাত্র এটা দ্রবণে যুক্ত থাকে, তাই ঘনীভূত ফ্লোরাইড ক্ষয়কারী আর ত্বকে আক্রমণ করে। ফ্লোরাইড সহজতম ফ্লোরিন আয়নিয়ন অ্যাকচুয়ালি। তো এইগুলোর এই যোগান দেয় আমাদের কফি, পালং শাক, পেঁয়াজ। এরপরে নিম্নলিখিত কোন লোকনৃত্যটি পাঞ্জাবের? পাঞ্জাবের লোকনৃত্য কোনটা? গিদ্দা। এটাকে রিং নৃত্য বলা হয়, রিং নৃত্য নামেও ডাকা হয়। এরপর 200 ডিগ্রি সেলসিয়াস সমান কত ফারেনহাইট? দেখো ফারেনহাইট আর সেলসিয়াসের একটা ফর্মুলা আছে, 9/5 ডিগ্রি সেন্টিগ্রেড প্লাস 32। তো এখানে আমরা সেলসিয়াসের জায়গায় যদি এটা বসিয়ে দিই তাহলেই এই উত্তরটা পেয়ে যাব। (392 ডিগ্রি ফারেনহাইট। এই ফর্মুলাটা খুব ভালো করে মনে রাখবে, তোমাদের পরীক্ষার সময় খুব কাজে লাগবে। এটা দেখে কিন্তু তোমাদের মানে অলরেডি অনেক প্রশ্ন এসেছে গতবারে 2025-এর আরআরবি গ্রুপ ডিতে। এনটিপিসিতে খুব একটা নিউমেরিক্যাল আসে না, তবে এটা নিউমেরিক্যালটা বেসিক একদম একটা বলতে পারো 392 ডিগ্রি এরকম রেলওয়ে গ্রুপ ডিতে প্রচুর এসেছে। এই ধরনের ছোট ছোট ফর্মুলা দিয়ে অঙ্কগুলো করবে। এরপরে কোন গায়ক সর্বাধিক একক স্টুডিও রেকর্ডিং এর জন্য গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে প্রবেশ করেছেন? আশা ভোসলে। ঠিক আছে, প্রচুর গান রয়েছে এনার, প্রায় 11,000 পর্যন্ত একক, তারপরে মানে সিঙ্গেল, ডুয়েট, কোরাস এই ধরনের গান তার আছে আর কি। এই জন্য 2011 সালে তাকে গিনেস ওয়ার্ল্ড মানে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে তাকে সম্মানিত করা হয়েছিল। অ্যাকচুয়ালি দেখো 2011 বলছি মানে এই নয় যে আমাদের 11-র কারেন্ট অ্যাফেয়ার্স করতে হবে, যেহেতু আশা ভোসলে আমাদের 2025-এ নিউজে ছিলেন সেই জন্য তার রিলেটেড একটা রেফারেন্স আমি এখানে কোয়েশ্চেনটা দিয়েছি, যেটা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে নিম্নলিখিত গ্যাসগুলির মধ্যে কোনটি প্রধান গ্রিনহাউস গ্যাস নয় যার কারণে জলবায়ু পরিবর্তন হয়? কার্বন মনোঅক্সাইড। এটা প্রাণীদের জন্য বিষাক্ত যারা হিমোগ্লোবিনকে অক্সিজেনের বাহক হিসেবে ব্যবহার করে, যেমন আমরা। তারপরে নিম্নলিখিত কোন পদার্থের ঘনত্ব সবচেয়ে বেশি? সোনা, 19.32 গ্রাম পার সিসি। এখানে যেগুলো লেখা আছে তার মধ্যে সব থেকে ঘনত্ব বেশি সোনার। স্বাধীনতা, সমতা এবং ভ্রাতৃত্বের আদর্শগুলি ভারতের সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে ড্যাশের সংবিধান থেকে ধার করে। কোন সংবিধান থেকে? এটা আমাদের একটা বড়োইং ফিচার্স। স্বাধীনতা, সমতা, ভ্রাতৃত্বের আদর্শ ফ্রান্স, ফরাসি বিপ্লব থেকে ইন্সপায়ার হয়ে এগুলো যোগ করা হয়েছিল। এরপরে পৃথিবীর তুলনায় চাঁদে একটি বস্তুর ওজন কত হবে? 6 গুণ কম হবে, কেননা আমরা জানি পৃথিবীতে তার ওজনের 1/6 হয়, মানে পৃথিবীতে যদি 60 কেজি হয় চাঁদে সেটা 6 কেজি হয়। এটা কিন্তু বস্তুর ওজন। যদি ভর বলে সেক্ষেত্রে কিন্তু পৃথিবীতে 60 কেজি হলে চাঁদেতেও 60 কেজি হবে। এখানে ভর আর ভার দিয়ে অনেক সময় গুলিয়ে দেয়, ওজন মানে ভার আর এটা হচ্ছে ভর, তো এই দুটো অনেক সময় আমাদের গুলিয়ে যায়, খেয়াল করবে। এরপরে পটাশিয়াম এর রাসায়নিক প্রতীক কি? পটাশিয়াম হচ্ছে তোমার কে। অনেকে পটাশিয়াম মানে কে করে দেবে, কিন্তু এগুলো একটু খেয়াল রাখবে। এরপর চলে আসবো এর অ্যাকচুয়ালি হ্যাঁ, বাস্তুতন্ত্রের জৈব উপাদানগুলির মধ্যে উৎপাদক ব্যবস্থা কোনটা? গরু, ময়ূর, বাঘ নাকি সবুজ গাছপালা? উৎপাদক মানে একদম যে হচ্ছে প্রকৃতি থেকে তৈরি হচ্ছে সবুজ গাছপালা। এরপরে 10 জুলাই 2025 তারিখে ভারতীয় নৌবাহিনী কোন দেশের নৌবাহিনীর সাথে আরব সাগরে মুম্বাইয়ের কাছে একটি যৌথ প্যাসেক্স মহড়া পরিচালনা করেছিল? এটা হয়ে যাবে আমাদের কোথায়? গ্রিস। ইউএন সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশন নেটওয়ার্ক দ্বারা প্রকাশিত সাস্টেনেবল ডেভেলপমেন্ট রিপোর্ট 2025 অনুযায়ী
193টা সদস্য দেশের মধ্যে ভারতের স্থান কত? নিরানব্বই। 167 দেশের মধ্যে 2025-এ ভারতের স্থান ছিল 99 এবং স্কোর ছিল 67। তারপরে 2025 সালের জানুয়ারি মাসের তথ্য অনুযায়ী ওডিআই ক্রিকেটে কোন ভারতীয় মহিলা ক্রিকেটার দ্রুততম শতরান করার রেকর্ড গড়েছেন? স্মৃতি মান্দানা। তারপরে 2025 সালে বিশ্ব পরিবেশ দিবসে ভারতের প্রধানমন্ত্রী কোন উদ্যোগ চালু করেছিলেন? বিশ্ব পরিবেশ দিবস মানে 5 জুন এটা করা হয়েছিল, জুন মাসের কারেন্ট অ্যাফেয়ার্সে বলেছিলাম। কোনটা করেছিলেন? এক পেড় মাকে নাম, মানে এক পেড় মাকে নাম, একটা গাছ মায়ের নামে। ঠিক আছে, বিশ্ব পরিবেশ দিবসের দিন এটা তিনি করেছিলেন। ইন্টারপোলের নতুন সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? ইন্টারপোলের হেডকোয়ার্টার কোথায়? ফ্রান্সের লিওতে রয়েছে, ফ্রান্স। এটা 1923-তে এস্টাবলিশড হয়েছিল। লুকাস ফিলিপ নির্বাচিত হয়েছেন ইন্টারপোলের নতুন সভাপতি হিসেবে। তো আজকে এই 40টা কোয়েশ্চেন করলাম, ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করবে, কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানাও। সায়েন্স বেসিক কোয়েশ্চেন রাখবো নাকি কারেন্ট অ্যাফেয়ার্স এর কোয়েশ্চেন বেশি রাখবো, কেননা এই দুটোই তোমাদের রেলওয়ে গ্রুপ ডিতে 2025-এর সমস্ত সিট জুড়ে এসেছে বেশিরভাগ। অন্যান্য সাবজেক্ট থেকে 2020টার মধ্যে অনলি 10 থেকে 15টা প্রশ্ন আছে, বাদ বাকি আমাদের এইটাই মেন ফোকাস রেলওয়ে গ্রুপ ডির জন্য। তো আমাকে অবশ্যই কমেন্ট করে তোমরা লিখে জানাও, কোনো স্পেশাল টপিক দরকার থাকলে সেটাও আমাকে লিখে জানাও, যেটা আমি তোমাদের সাথে করিয়ে দেবো। আর বাকি তোমরা ব্যাচে তো আছোই, যারা যারা নতুন তারা ব্যাচে যুক্ত হয়ে যাও। এখানে তোমাদের কিন্তু একদম দুর্দান্ত ক্লাস চলছে চ্যাপ্টার ওয়াইজ রেলওয়ে গ্রুপ ডির জন্য। কিছু জিজ্ঞাসা করার থাকলে, কোয়ারিজ থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হবে। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, গুড নাইট। আর আজকে 8টা 30 থেকে তোমাদের ম্যাথের ক্লাস রেলওয়ে গ্রুপ ডির জন্য PYQ গুলো স্যার করানো স্টার্ট করবেন, জয়েন করে নিও ঠিক 8টা 30-এ। চলো, থ্যাংক ইউ সো মাচ।